এমন একটা যুদ্ধের কথা কি ভাবা যায় যেটা একাই পুরো ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল? হ্যাঁ, আজ আমরা ঠিক সেরকমই একটা যুদ্ধের গল্প শুনব, যে যুদ্ধ একটা সাধারণ ব্যবসায়ী কোম্পানিকে বানিয়ে দিয়েছিল বিশাল এক সাম্রাজ্যের শাসক। প্রশ্নটা আসে, তাই না, যে কিভাবে একটা বিদেশি কোম্পানি যারা এখানে ব্যবসা করতে এসেছিল তারা কিনা ভারতের মতো এত বড় একটা উপমহাদেশ শাসন করার ক্ষমতা পেয়ে গেল? এই বিশাল প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটাই জায়গায়, বক্সারের যুদ্ধ। দেখুন, আমরা অনেকেই পলাশির যুদ্ধের কথা জানি, কিন্তু সত্যি বলতে পলাশির যুদ্ধটা ছিল ব্রিটিশদের জন্য ভারতে ঢোকার একটা দরজা খোলার মতো। মানে সবে তারা ঘরে পা রেখেছে, আর বক্সারের যুদ্ধ ওটা ছিল পুরো বাড়িটার চাবি হাতে পেয়ে যাওয়ার মতো। পলাশি ছিল শুরু, কিন্তু বক্সার ছিল আসল খেলা। চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছিল। আচ্ছা, বক্সারের যুদ্ধের প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের টাইম মেশিনে করে একটু পেছনে যেতে হবে। ঠিক পলাশির যুদ্ধের পরের সময়টায় ব্রিটিশরা তখন বাংলায় একটা অদ্ভুত সিস্টেম চালু করেছিল। নবাব সিংহাসনে আছেন, কিন্তু সব কলকাঠি নাড়ছে কোম্পানি। মানে এক কথায় যাকে বলে একটা পুতুল নাচের খেলা। চলুন এই ভাঙা পুতুল ব্যবস্থাটাকেই একটু কাছ থেকে দেখা যাক। তো পলাশির যুদ্ধের পর নবাব হলেন মীর জাফর। নবাব তো হলেন, কিন্তু ক্ষমতা বলে কিছুই ছিল না তার হাতে। তিনি ছিলেন আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের এক পুতুল। কোম্পানির টাকার খিদে ছিল অফুরন্ত, আর সেই দাবি মেটাতে গিয়ে মীর জাফর একেবারে কাহিল হয়ে পড়ছিলেন। এই অবস্থা থেকে বেরোনোর জন্য মীর জাফর একটা গোপন চাল চাললেন। তিনি ডাচদের সাথে হাত মেলালেন, কিন্তু ব্রিটিশদের গোয়েন্দা নেটওয়ার্ক ছিল মারাত্মক। তারা ঠিকই সবটা জেনে গেল, আর চিনসুরার যুদ্ধে ডাচদের এমনভাবে হারালো যে সব পরিকল্পনা ভেসে গেল। এর শাস্তি হিসাবে ব্রিটিশরা মীর জাফরকে সরিয়ে সিংহাসনে বসালো তার জামাই মীর কাসিমকে। তাদের কি মনে হয়েছিল জানেন? যে নতুন নবাব তাদের কথা মতো চলবে। কিন্তু তাদের এই ধারণাটা কি ঠিক ছিল? না, একদমই না। ব্রিটিশরা এখানে একটা বিশাল বড় ভুল করে বসেছিল। কারণ মীর কাসেম কোনো পুতুল নবাব ছিলেন না। তিনি ছিলেন অনেক বেশি বুদ্ধিমান আর স্বাধীনচেতা। সিংহাসনে বসেই তিনি মনে মনে ছক কষতে শুরু করে দিয়েছিলেন কিভাবে ব্রিটিশদের প্রভাব থেকে বাংলাকে মুক্ত করা যায়। আর সেই ছক অনুযায়ী তিনি একটার পর একটা চাল চালতে শুরু করেন। প্রথম কাজ, রাজধানী বদল। ব্রিটিশদের নজর থেকে দূরে থাকতে তিনি মুর্শিদাবাদ থেকে রাজধানী নিয়ে গেলেন প্রায় ৩৫০ কিলোমিটারের দূরে মুঙ্গেরে। দ্বিতীয় কাজ, নিজের শক্তি বাড়ানো। ইউরোপীয় অফিসারদের দিয়ে নিজের সেনাবাহিনীকে আধুনিক ট্রেনিং দেওয়ালেন, নতুন বন্দুক তৈরির ব্যবস্থাও করলেন। আর ৩ নম্বর পদক্ষেপটা ছিল সবচেয়ে বড় ধাক্কা, একটা বৈপ্লবিক কর সংস্কার। ব্যাপারটা একবার ভাবুন তো, বাংলার ব্যবসায়ীদের তাদের ব্যবসার ওপর প্রায় ৪০% ট্যাক্স দিতে হতো, আর ব্রিটিশ কোম্পানি তাদের জন্য ট্যাক্স ছিল 0, মানে 0। কি অসম্ভব পরিমাণ অন্যায়! মীর কাসিম এই বৈষম্যটাই খতম করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন, আর কোনো অভ্যন্তরীণ বাণিজ্য কর থাকবে না, সবার জন্য নিয়ম এক। এই সিদ্ধান্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো মাথায় হাত। আরে এ কি হলো? যাকে আমরা নবাব বানালাম সেই আমাদের সুবিধার গোড়ায় আঘাত করছে। এটা তো মেনে নেওয়া যায় না। আর এখান থেকে সংঘাতটা একেবারে অবশ্যম্ভাবী হয়ে উঠল। এরপর ব্রিটিশদের সাথে বেশ কয়েকটা ছোটখাটো যুদ্ধ হল, আর সত্যি বলতে মীর কাসিম সেগুলোতে হেরেও গেলেন। তিনি বুঝে গিয়েছিলেন একা এই ব্রিটিশ শক্তিকে হারানো যাবে না। তার দরকার আরও বড় শক্তি, এমন মিত্র যারা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। এবং তিনি সেই মিত্রদের খুঁজেও পেলেন। একদিকে বাংলার নবাব মীর কাসেম, তার সাথে যোগ দিলেন উত্তর ভারতের এক বিশাল শক্তি, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা। আর এখানেই শেষ নয়, তাদের সাথে এলেন স্বয়ং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ভাবা যায়, সেই সময়ের ভারতের 3টি সবচেয়ে বড় শক্তি একজোট হল, লক্ষ্য একটাই, ব্রিটিশদের ভারত থেকে তাড়ানো। আর এভাবেই ১৭৬৪ সালে বক্সারের মাঠে ভারতের ভাগ্য নির্ধারণের জন্য মঞ্চ প্রস্তুত হয়ে গেল। একদিকে ছিল এই বিশাল ভারতীয় জোট। তাদের সৈন্য সংখ্যা কত ছিল জানেন? ৪০,০০০-এরও বেশি। আজকের দিনের একটা বড় স্টেডিয়াম পুরো ভর্তি করে দিলে যেমন হয়, ঠিক তেমন। আর তাদের বিরুদ্ধে ব্রিটিশ সেনাপতি হেক্টর মুন্ডোর বাহিনীতে সৈন্য ছিল মাত্র ১০,০০০। মানে 4 ভাগের 1 ভাগ। কাগজে কলমে তো এটা কোনো তুলনাই হয় না। তাহলে প্রশ্নটা হলো, এত বিশাল একটা বাহিনী নিয়েও ভারতীয় জোট কেন হেরে গেল? কারণটা হলো একতা আর পরিকল্পনার অভাব। 3 শাসকের মধ্যে কোনো বোঝাপড়া ছিল না, প্রত্যেকে নিজের মতো করে চলছিল। অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সংখ্যায় কম হলেও হেক্টর মুন্ডোর নেতৃত্বে তারা ছিল অসম্ভব সুশৃঙ্খল। তাদের বন্দুক চালানোর কৌশল আর উন্নত কামানের সামনে এই বিশাল কিন্তু অগোছালো বাহিনীটা দাঁড়াতেই পারল না।
আর ফলাফল অবিশ্বাস্য। মাত্র ৩-৪ ঘণ্টার মধ্যে পুরো যুদ্ধের ফয়সালা হয়ে গেল। বিশাল ভারতীয় জোট হেরে গেল। মীর কাসিম কোনো মতে পালিয়ে বাঁচলেন, আর মুঘল সম্রাট ও অযোধ্যার নবাব ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করলেন। যুদ্ধের ময়দানে খেলা শেষ, কিন্তু এবার শুরু হলো রাজনীতির আসল খেলা। আর এই খেলার জন্য ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হলো এক পাকা খেলোয়াড়কে, রবার্ট ক্লাইভ। হ্যাঁ, সেই পলাশির যুদ্ধের মূল কারিগর। ১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ পরাজিত শাসকদের সাথে একটা চুক্তি করলেন, যেটাকে বলা হয় এলাহাবাদের চুক্তি। এই চুক্তিটা ছিল আসলে একটা মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে ক্লাইভ ব্রিটিশদের সামরিক জয়কে একটা বিশাল রাজনৈতিক আর অর্থনৈতিক সম্পদে পরিণত করলেন। আর এই চুক্তির সবচেয়ে বড় পুরস্কার কি ছিল জানেন? দিওয়ানি অধিকার। দিওয়ানি মানে হল ট্যাক্স বা রাজস্ব আদায়ের অধিকার। মুঘল সম্রাট আইনগতভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার আর উড়িষ্যার মতো ধনী প্রদেশগুলো থেকে সমস্ত ট্যাক্স তোলার অধিকার দিয়ে দিলেন। মানে এবার থেকে টাকার খনিটা সরাসরি কোম্পানির হাতে চলে এলো। এই একটা চুক্তিতে ক্ষমতার পুরো খেলাটা ঘুরে গেল। যে মুঘল সম্রাট একদিন গোটা ভারতের শাসক ছিলেন, তিনি হয়ে গেলেন কোম্পানির পেনশনের উপর নির্ভরশীল। অযোধ্যার নবাবকে বিশাল জরিমানা দিতে হলো, আর তার রাজ্যটা হয়ে গেল একটা বাফার স্টেট। আর অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা পেয়ে গেল ভারতের সবচেয়ে ধনী অঞ্চলের টাকার উপর সরাসরি কন্ট্রোল। সুতরাং এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন পলাশির চেয়েও বক্সারের যুদ্ধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই ছিল সেই মুহূর্ত যা ভারতে ব্রিটিশ শাসনের আসল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এখান থেকেই শুরু হলো তাদের ব্যবসায়ী থেকে শাসক হয়ে ওঠার গল্প। ঐতিহাসিকরা এই দুটো যুদ্ধকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন। তারা বলেন, পলাশি ছিল ভাগ্যের জোরে জেতা একটা যুদ্ধ, কিন্তু বক্সার ছিল একটা সত্যিকারের নির্ণায়ক যুদ্ধ। মানে পলাশির জয়টা এসেছিল বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র করে, কিন্তু বক্সারের জয় ছিল সরাসরি রণক্ষেত্রে নিজেদের সামরিক শক্তি দেখিয়ে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? বক্সারের যুদ্ধটা শুধু তলোয়ার বা বন্দুকের লড়াই ছিল না। এটা ছিল সেই টার্নিং পয়েন্ট যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের সাম্রাজ্যের পাকাপোক্ত ভিত্তিটা গেড়ে ফেলে। এই যুদ্ধের পরেই তারা পুরোপুরিভাবে ব্যবসায়ী থেকে শাসকের ভূমিকায় চলে আসে। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। কি হতো যদি সেদিন বক্সারের মাঠে ওই 10,000 সৈন্য হেরে যেত? যদি ভারতীয় জোট জিতে যেত, তাহলে কি ভারতের ইতিহাসটা সম্পূর্ণ অন্যরকম হতো? ভেবে দেখবেন।